ভূত বাংলো শুনে আমার জেদ চেপে গেল। ভূত টুত আমি বিশ্বাস করি না। আমার ধারণা ভূত নেই, মানুষের মন গড়া গল্পে ভূত আছে। আমার এই ধারণার পেছনে একটা কারণও আছে। আমি শৈশব আর ধীরেন ছিলাম তিন বন্ধু। আমরা যেমন ডানপিটে ছিলাম তেমন ছিলাম সাহসী। ভূত ধরে ঠ্যাঙামো ভেবে গভীর রাতে শ্মশানে মশানেও অনেক ঘুরেছি। অমাবস্যার গাঢ় অন্ধকারে বাঁশবনে নিম গাছের তলায় বসে সারা রাত মশার কামড়ও খেয়েছি, কিন্তু সব পরিশ্রম বিফলে গেছে। ভূতের দেখা কোনো দিনই পাইনি। তাই ভূত মহলে রাত কাটিয়ে ভূত দেখার শখ মাথা চড়া দিয়ে উঠল। আমরা তিনজন মিলে ঠিক করলাম ওই ভূত মহলে গিয়ে রাত কাটাবো। রাতেই আমরা গাড়ি করে রওনা দিয়ে দিলাম। হঠাৎ ধীরেন বলল, হ্যাঁ রে, আমরা যে ওখানে যাচ্ছি ওখানকার দারোয়ান আমাদের ঢুকতে দেবে? শৈশব বলল, একে তো এত বছরের পুরনো বাড়ি, তার উপর দারোয়ান। আমার তো মনে হয় দারোয়ান টারোয়ান কেউই থাকবে না। আমি বললাম, আমরা যাচ্ছি যখন তখন অবশ্যই ওই বাড়িতে ঢুকবো, দারোয়ান থাক আর না থাক। আমরা বিভিন্ন কথাবার্তা নিয়ে গল্প করতে থাকলাম। তারপর যখন আমরা বাংলোতে পৌঁছলাম তখন গভীর রাত। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো। দরজা খুলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কতগুলো বাদুড় এদিক ওদিক ছুটে পালালো। শৈশবের মহলটি খুব ভালো লাগছিল, তাই ও অন্যান্য ঘরগুলো দেখতে চলে গেল। আমি আর ধীরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলতে লাগলাম। ধীরেন বিভিন্ন রকম পোজ দিচ্ছিল আর আমি তার ছবি তুলছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ ধীরেনের কাশি উঠল। আমি তাড়াতাড়ি গাড়ির দিকে গেলাম ওয়াটার বোতলটি আনার জন্য। ওয়াটার বোতলটি নিয়ে যখন ফিরে এলাম তখন দেখি ধীরেন সেখানে নেই। তারপর হঠাৎ ধীরেনের চিৎকার শুনতে পাই। আমি তাড়াতাড়ি করে চিৎকার যেখান থেকে আসছিল সেই দিকে ছুটতে থাকি, কিন্তু কোথায় ধীরেন? আমি জোরে জোরে শৈশব আর ধীরেনের নাম ধরে ডাকতে থাকি, শৈশব, ধীরেন, শৈশব, ধীরেন। কিন্তু কোথায় তারা? এতবার নাম ধরে ডাকাতেও কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না তাদের। এবার আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। কিছুটা দূর গিয়ে দেখি শৈশব ওখানে দাঁড়িয়ে আছে। শৈশব এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে কি যেন দেখছিল, এবং দেখে মনে হচ্ছিল কেউ যেন ওকে হিপনোটাইজ করে রেখেছে। আমি তাড়াতাড়ি গিয়ে শৈশবকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু তারপরেও শৈশব সামনের দিকেই তাকিয়েছিল। এবার আমি যখন ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখলাম, দেখতে পেলাম সামনে একটা বড় ছাদ। সেই ছাদের মধ্যে একটা মেয়ে এদিক থেকে ওই দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরিয়ে আমার দিকে দেখতে থাকে। আমিও শৈশবের মতো হিপনোটাইজ হয়ে যাই। তখন মেয়েটি একটু উপরের দিকে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক সেই সময় ধীরেন কোথা থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমাদের এই অবস্থা দেখতে পায়। ধীরেন ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিল না। ধীরেন আমাদের জ্ঞান ফিরানোর জন্য জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ঝাঁকানোর ফলে আমরা শৈশবের জ্ঞান ফিরে আসলো। আমরা দুইজন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের মুখের থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ধীরেন বলল যে, তোর আসতে দেরি হচ্ছিল দেখে আমি একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনে তাকে খুঁজতে যাই, কিন্তু খুঁজতে খুঁজতেও কোনো মেয়ের চিহ্ন পেলাম না। তারপর হঠাৎ শৈশবের চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর এখানে ছুটে এসে দেখি তোদের এই অবস্থা। আমি বললাম, আমাদের যেভাবে হোক তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, এটা খুব ভয়ানক মহল। এটা ভেবে আমরা তিনজন তাড়াতাড়ি দৌড়তে থাকি। যখন আমরা মেইন দরজায় চলে আসি তখন দেখি সেই মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং মেয়েটি আস্তে আস্তে আমাদের দিকে আসছে। এটা দেখে আমরা ভয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমাদের জ্ঞান ফিরে আসলো তখন দেখি গ্রামের কয়েকজন লোক আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তখন গ্রামের একটি লোক এগিয়ে এসে বলল, এই মহলটি ভৌতিক, এই মহলে একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। তখন শৈশব বলল, ওই মেয়েটি কে ছিল? গ্রামের লোকটি বলল, মেয়েটি হচ্ছে এই বাড়ির বউ। মেয়েটির সাথে গ্রামের একটি ছেলের অবৈধ সম্পর্ক ছিল। মেয়েটির স্বামী সেটা দেখে ফেলে, আর রেগে ক্ষোভে মেয়েটিকে ঘরের মধ্যে আটকে গায়ে আগুন লাগিয়ে দেয়। সেই থেকে মেয়েটির আত্মা এখানে ঘুরে বেড়ায়। একদিন এক সাধু বাবা ভিক্ষে করার জন্য গ্রামের পথে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সাধু বাবা
একটা বাড়ি দেখে সেখানে ভিক্ষে চাইতে যায়। বাড়ির মালিক সাধু বাবাকে দেখে খুব খুশি হয়। সাধু বাবা হুঙ্কার দিয়ে বলে, ওরে আমাকে কটা ভিক্ষে দে। বাড়ির মালিক একটু ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে একটা আসন পেতে দেয় সাধু বাবা বসার জন্য। সাধু বাবা বেশ আরাম করে আসনের উপর বসে পড়েন। বাড়ির মালিক বাবাকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে দেয়। বাবা খুব তৃপ্তি সহকারে খেতে থাকে এবং ঠিক সেই সময় বাড়ির মালিকের মেয়ে এসে বাবার পাশে বসে বাবাকে বাতাস করতে থাকে। হঠাৎ সাধু বাবার চোখ মেয়েটির দিকে যায় এবং মেয়েটিকে দেখতেই সাধু বাবার চোখ বড় বড় হয়ে যায়। আর সাধু বাবা মনে মনে কি যেন ভাবতে থাকেন। এরপর বাবার খাওয়া শেষ হলে মেয়েটি ঘরের ভিতরে চলে যায়। সাধু বাবা যখন বাড়িটি থেকে বের হবে তখন বাড়ির মালিককে বলে, আমি তোদের আতিথেয়তায় খুব খুশি হলাম, ঈশ্বর তোদের মঙ্গল করুক। তবে শোন, তোকে একটা কথা বলতে চাই। তোর মেয়েকে আমি সাধু সঙ্গিনী করতে চাই। তোর মেয়ের মধ্যে সাধু সঙ্গিনীর যোগ আছে। দিবি তোর মেয়েকে আমার সাথে নিয়ে যেতে? এই কথা শুনে বাড়ির মালিক তেলে বেগুনে রেগে উঠল। বাড়ির মালিক বলল, আমি আপনাকে ভালো মানুষ বলে মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি একজন অসৎ ভণ্ড সাধু। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে আমি প্রতিবেশীদের ডাকতে বাধ্য হব। তখন সাধু রেগে গিয়ে বলল, তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই আমাকে অপমান করলি, এর সাজা তুই অবশ্যই পাবি। বলেই সাধু রেগে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এরপর তিনি একটি বড় পূজা পাঠে বসেন। কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করার পর নিজের চোখ খোলেন। ওর সামনে অগ্নিকুণ্ডের মধ্যে সেই মেয়েটির ছবি ভেসে উঠেছে। সাধু বাবা তার হাত থেকে কিছু একটা ছুঁড়ে মারেন মেয়েটির ছবির দিকে। এই দিকে মেয়েটি বাড়িতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পায়। সাধু বাবা তাকে বলছে, আজকে থেকে তুই আমার সাধু সঙ্গিনী। তোর মধ্যে ঈশ্বরের কৃপা আছে। আমি তোকে যেটা যেটা আদেশ করব তুই সেটা অক্ষরে অক্ষরে পালন করবি, না হলে তোর অমঙ্গল হবে। পরের দিন সকালে মেয়েটি কলেজে যায়। কলেজে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। ঠিক তখন সাধু বাবা তার মনের ভিতরে এই দৃশ্য দেখতে পায় এবং মেয়েটিকে বলে, তুই এই ছেলেটিকে বশ করে আমার কাছে নিয়ে আয়। মেয়েটি তখন সাধু বাবার কথা অনুযায়ী ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। যখনই মেয়েটি ছেলেটির কাছে আসে তখনই ছেলেটির কেমন যেন মনে হলো মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে। মেয়েটি হাসি মুখে ছেলেটির কাছে এসে হাত ধরে তাকে নিয়ে যেতে থাকলো। আশেপাশে ওর বন্ধুরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিল। একটা বন্ধু তাকে থামাতে চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই ওর বন্ধুরা চমকে উঠল। মেয়েটির চোখ একদম লাল ছিল। ছেলেটি সম্মোহিত হয়ে মেয়েটির পেছনে পেছনে চলতে থাকে। মেয়েটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে ছেলেটিকে নিয়ে সাধু বাবার ডেরায় চলে আসে। এবার হঠাৎ ছেলেটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নিজেকে এরকম ঘন জঙ্গলের মধ্যে দেখে ছেলেটি ভয় পেয়ে যায় আর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কিভাবে এসেছি? কে তুমি? কি চাও? সাধু বাবা ছেলেটির দিকে দেখে জোরে জোরে হাসতে থাকে। সেই হাসি পুরো জঙ্গলের মধ্যে প্রতিধ্বনি হতে থাকে। সাধু বাবার এই হাসি দেখে ছেলেটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে সাধু বাবা এক ভয়ঙ্কর অপদেবতার রাজাকে জাগানোর জন্য চেষ্টা করছে, আর এই অপদেবতা জাগানোর জন্য একটা বলির প্রয়োজন। তাই এই ছেলেটিকে নিয়ে আসা হয়েছে বলির জন্য। সাধু বাবা আর মেয়েটি ছেলেটিকে গাছের সাথে বেঁধে পূজা পাঠ করতে আরম্ভ করে। ছেলেটি জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এইদিকে সাধু বাবা আর মেয়েটি মিলে পূজা করতে থাকে। ধীরে ধীরে ছেলেটি কাঁদতে থাকে আর বলতে থাকে, দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ততক্ষণে সাধু বাবা রামদা তুলে যেই ছেলেটিকে মারতে যাবে তখনই দূর থেকে কে যেন চিৎকার করে বলে ওঠে, খবরদার, এক্ষুনি হাত থেকে রামদা ফেলে দাও, নাহলে আমি গুলি করতে বাধ্য হব। সাধু বাবা এইরকম ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না। আসলে সকাল থেকে মেয়েটিকে তার বাবা দেখতে না পেয়ে এই সাধু বাবার উপর সন্দেহ হয়। তাই পুলিশের সহায়তায় সাধু বাবাকে খুঁজে পেতে কোনো কষ্ট হয়নি।
জঙ্গলে ঘেরা স্টেশনে ট্রেন এসে থামল। ট্রেন থেকে নামতে না নামতেই বনবিহারী দত্ত একটা হইচই আওয়াজ শুনতে পেলেন এবং ভালো করে জঙ্গলের দিকে তাকিয়ে দেখলেন একদল লোক লাঠিসোঁটা নিয়ে চিৎকার করে কি যেন তাড়াচ্ছে, কিন্তু লোকগুলো কি তাড়াচ্ছে বুঝতে পারলেন না। আর একটু ভালো করে দেখে তিনি বুঝলেন একটা বাঘ প্রচণ্ড বেগে লোকগুলো থেকে বাঁচার জন্য এলোপাতাড়ি জঙ্গলের মধ্যে ছুটছে এবং লোকগুলো বাঘের পেছনে পেছনে হন্তদন্ত হয়ে ছুটছে। ধীরে ধীরে তারা সবাই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এইটা দেখে বনবিহারী দত্ত ভয় পেতে লাগলেন। এইদিকে ট্রেনটাও ছেড়ে দিল। স্টেশন একেবারে জনশূন্য, একটা কোনো প্রাণীরও চিহ্ন নেই। বনবিহারী দত্ত সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন কোনো মানুষজনের সন্ধানে, আর বলতে লাগলেন, 2 দিন আগে শিবুকে বলেছিলাম আজকে আমি আসব, আমাকে যেন স্টেশন থেকে নিয়ে যায় সে, কিন্তু কোথায় শিবু? এখন আমি বাংলো অবধি যাব কি করে? বলেই বনবিহারী দত্ত আকাশ পাতাল ভাবতে লাগলেন। তারপর একটু ভেবে বললেন, যা হবার হবে, বেরিয়ে পড়ি। হাতের টর্চটা জ্বালিয়ে রাস্তায় নেমে পড়লেন। আসলে বনবিহারী দত্ত অফিসের কাজে বছরে 1 বার 2 বার এখানে আসেন এবং প্রতিবারই তিনি সরকারি ডাকবাংলোতে ওঠেন থাকার জন্য। আগে কয়েকবার আসাতে রাস্তা চিনতে কোনো অসুবিধা নেই বনবিহারী বাবুর। ভয় শুধু পশুর, বিশেষ করে নেকড়ে বাঘের। আকাশে চাঁদ আছে, ঝিঝি পোকাও ডেকে চলেছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ডাকবাংলোর সামনে পৌঁছে গেলেন। চাঁদের আলোতে বাইরে থেকে বাংলোটা দেখতে খুবই সুন্দর লাগছে। বনবিহারীবাবু দরজার সামনে গিয়ে কড়া নাড়ালেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। প্রথম ডাকে সাড়া না পেয়ে চিৎকার করে ডাকলেন, শিবু, এই শিবু। এইবার ভিতর থেকে শিবুর সাড়া পাওয়া গেল। অন্ধকারে দরজা খুলে শিবু বলল, আমি জানতাম আপনি আজ আসবেন, তাই জেগেই অপেক্ষা করছিলাম। তোমার স্টেশনে যাওয়ার কথা ছিল, যাওনি কেন? আজ্ঞে বাবু, 2 দিন থেকে শরীরটা ভালো ছিল না, তাই যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আলো জ্বালো, অন্ধকার ঘরে ভূতের মতো বসে আছো কেন? আমি তো ভূত। বলেই শিবু খিলখিল করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আজ রাতটা একটু কষ্ট করতে হবে বাবু, ঘরে কেরোসিন নেই। এই শরীর নিয়ে 2 দিন শহরে যেতে পারিনি, এইদিকে তো কিছুই পাওয়া যায় না। বনবিহারী বাবু অগত্যা অন্ধকার ঘরেই ঢুকে পড়লেন। চাঁদের আলো কাঁচের জানালা ভেদ করে ছড়িয়ে পড়েছে ঘরের আনাচে গোনাচে। সব কিছুই অস্পষ্ট। ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ ভেসে এলো তার নাকে। কিসের গন্ধ শিবু? ও কিছু না বাবু, কিছুক্ষণ থাকলে গা শোয়া হয়ে যাবে। তোমার ছেলে মেয়ে বউ কেমন আছে? শিবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা সবাই ভালো আছে বাবু, শুধু আমি নেই। বনবিহারী বাবু ভাবল ওর শরীর খারাপ, তাই কথা না বাড়িয়ে বলল, দাঁড়াও, টর্চটা বের করি। আঁতকে উঠল শিবু এবং বলল, টর্চ কেন বাবু? চাঁদের আলোতে কি ঠাওয়ার হচ্ছে না? ব্যাগটা থেকে টর্চ বের করে সুইচ চেপে ধরল, কিন্তু জ্বলল না। শিবু বলল, জানি বাবু, ওই টর্চ জ্বলবে না। নতুন ব্যাটারির টর্চ, স্টেশন থেকে জ্বালিয়ে এসেছি, ঘরে এসেই বিকল হয়ে পড়ল। ঝাঁকাঝাঁকি করেও জ্বালাতে পারলেন না। শিবু নরম গলায় বলল, আপনি শুয়ে পড়ুন বাবু, আমার ভীষণ ঘুম পেয়েছে। আমি আসি, কোনো অসুবিধা হলে ডাকবেন, পাশের ঘরেই আছি। বনবিহারী বাবু ক্লান্ত দেহটা এলিয়ে দিল বিছানায় এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলো শিবুর এই অদ্ভুত ব্যবহার। যতবারই এখানে এসেছেন ততবারই তার কাছ থেকে মধুর ব্যবহার পেয়েছেন, কিন্তু এবার শিবুর এইরকম আচরণ কেন? শিবু সম্পর্কে নানা চিন্তা ঘুরতে লাগলো বনবিহারী বাবুর মাথায়। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন। পাশের ঘরে একটা ধস্তাধস্তির শব্দ শুনে ঘুম ভেঙে গেল বনবিহারী বাবুর। চোখ কান সজাগ রেখে চুপচাপ শুয়ে রইলেন। হঠাৎ শুনতে পান কে যেন করুণ গলায় আর্তনাদ করে উঠল। ভয়ে শিউরে উঠলেন তিনি। অন্ধকার ঘর, বের হতে সাহস হচ্ছিল না তার। শক্ত কাঠ হয়ে বসে রইলেন। আর কোনো সারা শব্দ নেই, চারিদিক নিস্তব্ধ। শিবুকে ডাকবো ভাবছি, হঠাৎ শিবু দরজার সামনে এসে বলল, সাড়া দিলাম না ভয়ে বাবু, ধস্তাধস্তির শব্দ আর চিৎকার শুনতে পেলেন? ওই ঘরে বাঘে মানুষের লড়াই হয়ে গেল। বাঘ এখন চলে গেছে, ও আবার আসবে। আপনি বাবু দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। শিবু কি বলল বনবিহারী বাবু কিছুই বুঝতে পারলেন না, তবে বাঘের কথা শুনে ভয়ে দরজায় খিল এঁটে দিলেন। বাদবাকি রাত জেগেই বসে কাটিয়ে দিলেন। ভোর হতে না হতেই দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলেন।
দেখলেন ওনার ঘর ছাড়া অন্য ঘরের দরজা জানালা সবই খোলা। এইদিক ওদিক তাকিয়ে শিবুকে খুঁজতে লাগলেন। কোথাও না দেখে নাম ধরে ডাকলেন, শিবু, এই শিবু, শিবু, এই শিবু। কোনো সারা শব্দ পেলেন না। তারপর বাংলোর বাইরে এসে চারিদিকে দেখলেন, কিন্তু কোথাও শিবুর দেখা নেই। ততক্ষণে রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে এগিয়ে গেলেন তিনি বড় রাস্তার দিকে। কিছু দূর যেতেই সেখানে একটা লোকের সাথে দেখা হয়ে গেল, এবং লোকটি যা বলল তা শুনে বনবিহারীবাবু চমকে উঠলেন। 2 দিন আগে ওই ঘরেই শিবু বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। বনবিহারীবাবু ভাবলেন, কাল রাতে তিনি কার সাথে কথা বলেছিলেন।